মাগুরার চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি 3 জন খালাস, বাদীপক্ষের অসন্তোষ। আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতেই ক্ষুদ্র ঋণের জন্ম, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন। দেশে চলমান অস্থিরতায় গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন, মন্তব্য মঈন খানের। বিকেলে খুলনায় তারুণ্য সমাবেশ। ইশরাকের কাছে ঢাকা দক্ষিণের মেয়র দায়িত্বে হস্তান্তরের দাবিতে নগরবাসীর লং মার্চ, উপদেষ্টা এবং সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। কিশোরগঞ্জে বজ্রপাতে প্রতি বছরই বাড়ছে ক্ষয়ক্ষতি, 5 বছরে শতাধিক মানুষের প্রাণহানির দৃশ্যমান পদক্ষেপ না থাকায় শঙ্কা। ইসরায়েলি বর্বরতায় গাজায় 24 ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি হত্যা, হামাস নির্মূলে এই অভিযান, দাবি নেতানিয়াহুর। এবং সিরিজের প্রথম টি20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় রাত 9টায় শুরু খেলা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। চাঞ্চল্যকর মাগুরায় আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন হিটু শেখের 2 ছেলে এবং স্ত্রী। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় প্রদান করেন। মাত্র 14 কার্যদিবস শেষে এই মামলায় রায় দিলেন আদালত। তবে এই রায় অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বোনের বাড়িতে গিয়ে চলতি বছরের 6 মার্চ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া। 13 মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে শনিবার এই মামলার রায় ঘোষণা করে মাগুরা জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ দেয়া হয়। তিনি আসিয়ার বোনের শ্বশুর। হিটু শেখের 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়া হয়। আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে রায় পর্যালোচনা করে পরে আপিল বিভাগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হয়। তবে এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার পরিবার। 3 জনকে খালাস দেয় নারাজ তারা। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মূল আসামি হিটু শেখ। 13 এপ্রিল 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের মতে এটি শুধু মামলা শেষ নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা। বিচারে দেরি হলেও ন্যায় বিচার শেষমেশে আসে। এই রায় তারই বাস্তব প্রমাণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক এবং নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকিং খাতের প্রায় 10% সম্পদ রয়েছে মাইক্রো ক্রেডিটের। মাইক্রো ক্রেডিট হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। রেগুলেটরি অথরিটিকে আইন কানুনের উপর অতিরিক্ত জোর না দিয়ে গ্রাহকরা যাতে উপকৃত হন সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মাইক্রো রেগুলেটরি অথরিটি কিন্তু রেগুলেটরি
রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এখন উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তো লোকজনের ডিফিকাল্ট হয়। সর্বোপরি যারা উপকারভোগী তাদের জন্য যেন সহনীয় হয়, সেটা সবচেয়ে বড়। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইনে আলাদা ব্যাংক তৈরি করতে হবে, যার লক্ষ্য মুনাফা অর্জন নয়, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। ডক্টর ইউনূস আরো বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। প্রকৃত ব্যাংক বলে দাবিদাররা লুটপাট করে পালিয়ে গেলেও ক্ষুদ্র ঋণের 1 পয়সাও লোপাট হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা। মাইক্রোক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, দেশে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দরকার। এদিকে জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। শনিবার সকালে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল, যা পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, করিডোরের মতো বড় বড় সিদ্ধান্ত নয়, দ্রুত নির্বাচন আয়োজনে এ সংক্রান্ত সংস্কারেই সরকারের মনোযোগী হওয়া উচিত। আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে। আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে। এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ভারত নাখোশ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। খুলনা সার্কিট হাউস মাঠে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্য সমাবেশে জড়ো হচ্ছেন খুলনা এবং বরিশাল বিভাগের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে আসছেন তারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং নূর ইসলাম রকি। শুরুতেই আমরা যুক্ত হচ্ছি সাইফুল রিপনের কাছে। সাইফুল, তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং নেতারা কি সভামঞ্চে এসেছেন?
বিপাশা, বেলা ৩টায় এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বরিশাল এবং খুলনার যে সাংগঠনিক বিভাগ, সেই বিভাগের সমাবেশ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই সার্কিট হাউস ময়দানে। এবং আপনি জানেন যে তীব্র রোদ এবং গরমে কিন্তু এমনিতেই সাধারণ মানুষের নাকাল অবস্থা, এবং এই অবস্থাকে উপেক্ষা করে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই সমাবেশ স্থলে, এবং সমাবেশ স্থলের আশেপাশে তারা অবস্থান গ্রহণ করছেন নেতাকর্মীরা। এবং আমি এখানে একজন বিএনপি নেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আজকে এই যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন প্রত্যাশা করছেন এবং এই সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশটা ঐতিহাসিক। দীর্ঘদিন পরে তরুণের যে উন্মেষ এবং যে উদ্ভাবন, তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। গত 4টা নির্বাচনে আমি যে এলাকায় নির্বাচন করেছিলাম, 2বার এমপি হয়েছিলাম, এই এলাকার কোন তরুণ সমাজ, যুব সমাজ ভোট থেকে বঞ্চিত ছিল। এক পক্ষ ভোট হতো। এই ভোটের যে ইমেজ এবং তরুণের, আমাদের প্রাণ প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির কান্ডারি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিশেষ করে তরুণ সমাজ জেগে উঠেছে। এবং আজকের এই জায়গার মধ্যে দিয়ে আমার নির্বাচনের তালা এবং কলারওয়ায় প্রায় 300 গাড়ি নিয়ে রওনা দিয়েছে। সাতক্ষীরা থেকে 50,000 লোক এই তারুণ্যের সমাবেশে যোগদান করবে, এবং সাতক্ষীরা থেকে এভাবে আসার পরে খুলনায় যে হবে, যেটা লক্ষ লক্ষ মানুষের সমাগমে একটা বার্তা দিতে চায়। মানুষ ভোট চায়, সুন্দর নির্বাচন চায়, সংস্কারগুলো দ্রুত করে, কোনো তালবাহনা না করে অবিলম্বে ভোটের প্রক্রিয়া যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন বিপাশা, যে বেলা 3টার সময় নির্ধারিত সময় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, এবং নেতাকর্মীরা যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাবে এই সমাবেশে। আমাদের সমাবেশ মাঠের অন্য প্রান্তে রয়েছেন আমাদেরই সহকর্মী রকি, তার কাছে আমরা জানার চেষ্টা করব যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন এবং যারা আসছেন নেতাকর্মীরা তারা কি বলছেন। রকি, খুলনা ও বরিশাল বিভাগের যে তারুণ্যের যে রাজনৈতিক সমাবেশ খুলনা সার্কিট হাউস ময়দানে কিছু সময় পরেই আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুলনায় পৌঁছে গেছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সার্কিট হাউসের ঠিক দক্ষিণ প্রান্তে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু মিছিলে নিয়ে তারা কিন্তু সার্কিট হাউস ময়দানে প্রবেশ করছে। আমরা দেখতে পেয়েছি এখানে খুলনার ঝিনাইদহ জেলা থেকে, বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছে, এবং খুলনার উপকূলবর্তী এলাকা থেকেও কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মিছিল আকারে কিন্তু তারা এই সমাবেশে যোগদান করার জন্য আসছে। এবং একটু বলে রাখি যে খুলনার কিন্তু আজকে প্রচন্ড তাপদাহ, এই তাপদাহকে উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই জনসমাবেশকে সফল করার জন্য কিন্তু ঝাঁকে ঝাঁকেই কিন্তু সার্কিট হাউস ময়দানে আসা শুরু করেছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এই নেতাকর্মীদেরকে তৃষ্ণা তো মেটানোর জন্য কিন্তু মাঠের চতুর্দিকে মেডিকেল সেন্টার কিন্তু করা হয়েছে। এবং আমরা বিএনপি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু 3-4 সময় সমাবেশের শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকা থেকেই কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু মাঠে প্রবেশ করতে শুরু করেছে, এবং তারা যত সময়ের ভিতর কিন্তু সমাবেশ শুরু করবে। সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু প্রধান বক্তৃতা দিবেন। এর আগে কিন্তু গতকালকে কিন্তু খুলনায় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদলকে নিয়ে কিন্তু একটি সেমিনার খুলনা প্রেস ক্লাব ব্যাংকটের অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কিন্তু এই তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে আলোচনা হয়েছিল। খুলনা সার্কিট হাউস থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রিপন এবং রকি, আপনার দুজনকে ধন্যবাদ। দর্শক, খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্যের যে রাজনৈতিক সমাবেশ হচ্ছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী রকি এবং রিপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার সম্রাট, তামিম এবং পলাশের গ্রামের বাড়ি মাদারীপুর। 3জনই মাদক সেবন সহ নানান অপকর্মে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী।
উগ্র মেজাজি তামিমের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে প্রায় বছর খানেক আগেই তাকে গ্রাম ছাড়া করেছিলেন তারা। ছাত্র হত্যায় তাদের সম্পৃক্ততা থাকলে শাস্তি নিশ্চিতের দাবি জানান এলাকাবাসী। সহকর্মী শিবশঙ্কর রবি দাস তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় গ্রেপ্তার হওয়া ৩ জনের বাড়ি মাদারীপুরে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা তামিম মাদক সেবন ও বিক্রি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় বছরখানেক আগে তাকে গ্রাম ছাড়া করে এলাকাবাসী। এরপর ঢাকায় এসে গাজীপুরের টঙ্গী এবং ফার্মগেট এলাকায় ফুটপাতে পোশাকের ব্যবসা শুরু করেন। পরে তার বন্ধু একই গ্রামের বাসিন্দা পলাশকে কাজ দেবে বলে ঢাকায় নিয়ে আসেন। একমাত্র মেয়ের কিডনিজনিত রোগের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া পলাশও থেকে যায় তামিমের কাছে। অপরদিকে তামিমের বাল্যবন্ধু একই জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা সম্রাট মল্লিকও তামিমের সঙ্গে ব্যবসার কথা বলে কিছুদিন আগেই ঢাকায় আসেন। 2022 সালে গঠিত নবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে তার নাম থাকলেও স্থানীয় বিএনপির সভাপতি তার দলীয় পদবীর বিষয়টি এড়িয়ে যান। জাতীয়তাবাদী দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ পূর্বে করছে। সে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন কমিটির সাথে যুক্ত ছিল? এইটা দাদা আমার এই মুহূর্তে জানা নাই, মনেও করে না। বুড়া মানুষ, পার্টি অফিসেও কম আসি। তবে গ্রেপ্তার হওয়া যুবকদের পরিবারের দাবি তারা নির্দোষ। আমার হাজবেন্ড এসবের মধ্যে জড়িত না, কারণ আমার হাজবেন্ড ফুটপাতে ব্যবসা করে। তার গাজীপুরও ব্যবসা ছিল। তো কিছুদিন আগে প্রায় 20-25 দিন আগে শুধু এখানে দোকান নিয়েছে, নতুন অবস্থা। নির্দোষ লোকগুলার যে এই যে হেনস্থা স্বীকার করতেছে, এটা আদৌ ঠিক? আদৌ তো ঠিক না। এটা সুস্থ একটা তদন্ত হোক, আমরা এটার বিচার চাই। বাড়িঘর পুড়ে দিছে, আমার আলমারির ভিতরে 7 লাখ টাকা ছিল এবং আমার জিনিস গয়না 2 ভরি স্বর্ণ ছিল, আমি কিছুই করতে পারিনি। সাম্য হত্যায় গ্রেপ্তারের পর 14 মে রাতে তামিমের বাড়িতে আগুন দিয়ে 2টি ঘর পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনার পর সম্রাটের বাড়ির সামনে নিয়মিত পুলিশের অবস্থান দেখা যায়। প্রকৃত আসামি হলে তাদের বিচারও চান এলাকাবাসী। তামিম এলাকার খুবই খারাপ লোক ছিল, সব উল্টাপাল্টা কাজও এলাকায় করতো। এলাকার থেকে সব জনগণের দাওয়াই দিছে, তারপরে দূরে গেছে। যা একটু উচ্ছৃঙ্খল ছিল, একটু এলাকায় গেন্দাম গুন্দাম করতো, ঠিক আছে, নেশা করতো। সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আলোচনায় একথা জানান তিনি। জানান, আগামী 2-3 মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্যোগের সময় কিভাবে টেলিযোগাযোগ সেবা নির্বিঘ্ন রাখা যায় সে বিষয়টি জোর দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এ সময় নারী সাইবার সুরক্ষা নিশ্চিতের তাগিদও দেন তিনি। কিছুদিন আগেই আমাদের সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশ করেছে। এখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে অ্যাকনলেজ করেছি, কারণ আমরা মনে করি ইন্টারনেট নিছক একটি সেবা নয়, এটি আমাদের জীবন ব্যবস্থার একটি ইন্টিগ্রাল পার্ট। এটা থেকে কাউকে ডিসকানেক্ট করা মানে তার জীবন ঝুঁকিতে ফেলা। সুতরাং সেই জায়গা থেকে নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেয়া এবং এর বাস্তবায়ন করাটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যেটা এই সরকার অর্জন করেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সচিব রেজাউল মাকসুদকে ঢাকা দক্ষিণ নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। শনিবার ঢাকাবাসীর ব্যানারে মার্চ টু সচিবালয় কর্মসূচি শেষে এই ঘোষণা দেন তারা। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়ে মেয়রের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এদিকে রোববার ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইশরাক সমর্থকরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চে ঢল ইশরাক সমর্থকদের। মুখে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নানা স্লোগান। শনিবার সকাল থেকেই লং মার্চ সফল করতে নগর ভবনের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টায় নগর ভবন থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে লং মার্চটি। নগর ভবন থেকে গুলিস্তান গোলাপসার মাজার, পল্টন প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে যায়। তবে হাইকোর্ট এলাকায় সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
এ সময় ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, আদালতের রায় ইসির গেজেট হওয়ার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব বুঝে দিতে গড়িমসি করছে। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সোয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগুলি আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, ইশরাকের জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার গড়িমসি করছে। ইশরাক হোসেনকে শপথ না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এইখানে অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলা ইঞ্জিনিয়ার ইশরাক এখানে বসলে তারা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তাকে শপথ দিতে দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত ইশরাক ভাইকে শপথ গ্রহণ করানো না হবে ততদিন পর্যন্ত আমরা সকলে রাজপথে থাকবো। উনি বৈধ মেয়র, এই ষড়যন্ত্রকারী করে উনাদের লাগে আপনাকে আওয়ামী লীগের দোসরের সাথে মিশে এই কাজ করতেছে। এখন আমাদের দাবি ইশরাক ভাইকে মেয়রে পূর্ণ আসনে বসানো হইব। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। রোববার বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান ত্যাগ করেন তারা। আসিফ মাহমুদ সচিব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নগরায়নের দ্রুত প্রসারে বাংলাদেশ যত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ততই পরিবেশের উপর তার বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, এমনটাই বলছেন পরিবেশ কর্মীরা। পরিবেশ রক্ষা করেই আগামীতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলোকে এমন প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান তারা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস, মিশন গ্রিন বাংলাদেশ সহ 4টি পরিবেশবাদী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় এমন দাবি করেন তারা। এ সময় নির্বাচনের পূর্বে সবুজ ইশতেহারের বাধ্যতামূলক করার দাবিও জানান তারা। আমরা নগরায়নের দ্রুত প্রসারে যেমন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি পরিবেশের উপরও বিরূপ প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বান্ধব নগর গঠনে তাদের ভাবনায় যদি ইনকর্পোরেট করেন তাহলে একটি টেকসই পরিবেশ বান্ধব শহর বিনির্মাণ করা সহজ হবে। ফুটপাতে যে দোকানপাট হচ্ছে এই দোকানপাট একেবারে বন্ধ করতে হবে, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে, রাস্তা ক্লিয়ার হবে এবং রাস্তাঘাটে কেন রিক্সা চলবে। মূল যে ঢাকা শহরের রাস্তা, মূল সড়কে কখনো রিক্সা চলতে পারবে না। ঝড় বৃষ্টিতে কিশোরগঞ্জে দিন দিনই বাড়ছে বজ্রপাতের প্রাণহানির সংখ্যা। গেল 5 বছরে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় শঙ্কা আতঙ্কে দিন কাটছে হাওড় অঞ্চলের কৃষকদের। তোফায়েল আহমেদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওরের কৃষক ও জেলেদের নিরাপত্তায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। জেলার মোট আয়তনের 46% জুড়ে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এই 3 উপজেলার অবস্থান হলেও এখানকার হাওর অঞ্চলে স্থাপন করা হয়নি কোনো আশ্রয়কেন্দ্র, নেই বজ্র নিরোধক দণ্ড। ঝড় তুফান বজ্রপাত হলে আমরা আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। একটা আশ্রয় কেন্দ্র করে দিত, যেমন একটা ঝড় তুফানের মধ্যে আমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে আমরা আশ্রয় নিতে পারতাম। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে 5 বছরে বজ্রপাতে নিহত হয়েছে 100 জন, আহত হয়েছে অন্তত 15 জন। জেলায় 2019 সালে 19 জন, 2020 সালে 11 জন, 2021 সালে 24 জন, 2022 সালে 11 জন, 2023 সালে 17 জন, 2024 সালে 6 জন ও 2025 সালের এপ্রিল ও মে মাসেই 14 জন বজ্রপাতে নিহত হয়েছেন। জেলার 13টি উপজেলার মধ্যে হাওর বেষ্টিত 7টি উপজেলাতেই 5 বছরে মারা গেছেন 70 জন। খেরকোড়া রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। হঠাৎ করে একটা বজ্রপাত এসে তাদের শরীরে লাগে এবং তার 3 জনের মাটিতে লুটে পড়ে। জলবায়ুর পরিবর্তনের কারণে হাওরে বজ্রপাতের পরিমাণ বেড়েছে বলে জানায় নিকলি আবহাওয়া অফিস। যদি আপনি বুঝতে পারেন যে এখন বজ্রপাত হবে অথবা বজ্রপাত শুরু হয়ে গেছে, তাহলে আপনাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আর কখনো ভুলক্রমে বড় গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে অথবা মোবাইল টাওয়ারের নিচে দাঁড়ানো যাবে না। বোরো ধান কাটা ও বর্ষা মৌসুমে বজ্রপাতে প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ সময় কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে সঙ্গে বজ্রপাতে প্রতি বছর অনেক কৃষক ও জেলে প্রাণ হারান। বজ্রপাত নিরোধে জরুরি কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা।
এই দুর্যোগ আসলে আগাম কোনো বার্তা নাই, তবে সচেতনতাই হলো সবচেয়ে বড়। টিআর প্রকল্প থেকে আগে কিছু বজ্র নিরোধক লাগানো হয়েছিল, এটা আসলে ব্যাপ্তি খুব কম। বজ্রপাত নিরোধে সরকার হাওরে জরুরি আশ্রয় কেন্দ্র ও বজ্র নিরোধক দণ্ড তৈরি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্র এবং জ্বালানি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। এ সময় আহত হন কমপক্ষে 6 জন। শনিবার সকাল 11টার দিকে উপজেলার গোলনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার মসজিদের ইমাম হাফেজ মইনুল ইসলাম, আব্দুল রশিদ এবং মাহেন্দ্রের চালক রফিকুল ইসলাম। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে 1 জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও 2 জন।